সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে বিএনপির 237টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা এবং বাকি 63টি আসন ফাঁকা রাখা। এই 63 আসনের পেছনে লুকিয়ে আছে বহুমাত্রিক রাজনৈতিক সমীকরণ, শরিক রাজনীতির টানাপোড়েন, আইনি জটিলতা এবং নতুন প্রজন্ম ভিত্তিক রাজনৈতিক দলের উত্থানের সম্ভাবনা। বিএনপির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়েছে। কারা পাবে বাকি আসন, শরিকরা কি অবস্থানে, বিএনপি কি সত্যি জোট রাজনীতিতে নতুন ধারা গড়ছে নাকি পুরনো কৌশলে ফিরছে? এই সব প্রশ্ন এখন রাজনীতির কেন্দ্রে। জাতীয় নির্বাচনে বিএনপির নানা জট ও জোটের খবর নিয়ে আজকের আয়োজন। বাংলাদেশের রাজনীতিতে জোট রাজনীতি কোনো নতুন বিষয় নয়। 90-এর গণঅভ্যুত্থানের পর থেকে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে জোটই ছিল প্রধান হাতিয়ার। 2001 সালে 4 দলীয় জোটের মাধ্যমে বিএনপি যে বিজয় পেয়েছিল সেটি তাদের শেখায় যে একক প্রচেষ্টায় নয় বরং কৌশলগত অংশীদারিত্বই রাজনীতির স্থায়িত্ব নিশ্চিত করে। কিন্তু 2014 এবং 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতা বিএনপিকে আরও সাবধানী করে তুলেছে। দলটি এবার চায় একদিকে আন্দোলনের ঐক্য বজায় রেখে শরিকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, অন্যদিকে নিজের সংগঠন ও প্রার্থী শক্তিকে অক্ষুণ্ণ রাখা। এই দুই বিপরীতমুখী লক্ষ্যকে সামঞ্জস্যে আনাই বিএনপির মূল চ্যালেঞ্জ। বিএনপি যে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তার বাইরে 63টি আসন আপাতত অমীমাংসিত রাখা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সব আসন শরিকদের জন্য নয়, কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে শরিকদের মূল্যায়ন করা হবে সর্বোচ্চ পর্যায়ে। আন্দোলনে যেভাবে তারা সহযোগিতা করেছে, নির্বাচনী পর্যায়েও সেই অনুযায়ী তাদের মর্যাদা দেওয়া হবে। বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে, বাস্তবে শরিকরা পেতে পারে 25 থেকে 30টি আসন। আর যদি নতুন রাজনৈতিক দল এনসিপি আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে জোটে যোগ দেয়, তাহলে অতিরিক্ত 8 থেকে 10টি আসন ছাড়া হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে 35 থেকে 40টি আসন শরিকদের জন্য বরাদ্দ হতে পারে। বাকি 20 থেকে 25টি আসন বিএনপির নিজস্ব প্রার্থী নিয়ে চূড়ান্ত করা হবে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের আওতাধীন আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে। নতুন বিধান অনুযায়ী কোনো শরিক দল অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে না। অর্থাৎ বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা এবার ধানের শীষ প্রতীক ব্যবহার করতে পারবে না, তাদের নিজ নিজ দলের প্রতীকে লড়তে হবে। এটি শরিকদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ বিএনপির ছায়ায় থেকে তারা যে ভোট ব্যাংক অর্জন করতে পারত সেই সুযোগ আর নেই। শরিকদের অধিকাংশেরই নিজস্ব সাংগঠনিক কাঠামো দুর্বল এবং ভোটার ভিত্তিক প্রভাব সীমিত। ফলে বিএনপি থেকে আসন পাওয়া মানেই জয়ের নিশ্চয়তা নয়, বরং অনেকের জন্য তা হতে পারে একটি প্রতীকী প্রতিদ্বন্দ্বিতা মাত্র। বিএনপির অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা বলছেন, এখনকার শরিকদের মধ্যে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এলডিপি, এনডিএম, এনপিপি, বিএনডি বা গণ অধিকার পরিষদের মতো দলগুলোর কিছু নেতার জনপ্রিয়তা আছে, কিন্তু তাদের সাংগঠনিক শক্তি সীমিত। এই দলগুলো আন্দোলনের সময় সক্রিয় ছিল, কিন্তু নির্বাচনী রাজনীতিতে তাদের প্রস্তুতি দুর্বল। ফলে ধানের শীষ প্রতীকের সুবিধা ছাড়া তারা অনেকটাই অসহায় অবস্থায় পড়েছে। বিএনপি এই পরিস্থিতিকে কৌশলগতভাবে দেখছে। দলটি চায় শরিকদের মর্যাদা দিতে, কিন্তু একই সঙ্গে নিজেদের জয়ের সম্ভাবনা ধরে রাখতে। তাই তারা বেছে নিচ্ছে আংশিক ছাড় ও শর্তযুক্ত সমর্থনের পথ। বিএনপি ইতোমধ্যে কিছু শরিক নেতাকে নির্দিষ্ট আসনে নির্বাচনী প্রস্তুতি নিতে বলেছে। তাদের মধ্যে রয়েছেন পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঢাকা 17 আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর 1 আসনে এলডিপির শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ 5 আসনে বিএনডির সৈয়দ এহসানুল হুদা, ঢাকা 13 আসনে এনডিএম এর ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, চট্টগ্রাম 14 আসনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে ওমর ফারুক, কুমিল্লা 7 আসনে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, নড়াইল 2 আসনে এনপিপির ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ 2 আসনে রাশিদ খান। এই তালিকা থেকেই বোঝা যায় বিএনপি চেষ্টা করছে জনপ্রিয় এবং মিডিয়া ভিত্তিক শরিক নেতাদের অগ্রাধিকার দিতে, যাতে জোট রাজনীতির ভাবমূর্তি বজায় থাকে। তবে বিএনপির নিজস্ব সমর্থক তৃণমূল নেতাদের ক্ষোভের মুখেও পড়ছে, কারণ অনেক আসনে দীর্ঘদিন ধরে যারা কাজ করেছেন
তারা হঠাৎ শরিকদের জন্য আসন ছাড়তে রাজি নন। বিএনপির নেতারা জানেন আসন বন্টনে যদি অসন্তোষ তৈরি হয় তাহলে তা নির্বাচনী মাঠে বিদ্রোহ এবং স্বতন্ত্র প্রার্থিতার ঝুঁকি তৈরি করতে পারে। তাই দলটি কৌশল নিচ্ছে, যেখানে শরিক প্রার্থী থাকবে সেখানে বিএনপি আনুষ্ঠানিক প্রার্থী না দিলেও সংগঠনগতভাবে তাদের সমর্থন দেবে। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা রয়েছে, কারণ স্থানীয় পর্যায়ের নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্তকে সবসময় অনুসরণ করে না। এই বাস্তবতার ভেতর দিয়ে বিএনপি এখন দ্বৈত চাপে আছে। একদিকে শরিকদের দাবি, অন্যদিকে নিজেদের প্রার্থীদের ক্ষোভ। শরিকরা মোট 222টি আসন চেয়ে তালিকা জমা দিয়েছে, যার মধ্যে গণ অধিকার পরিষদ 20টি আসন দাবি করেছিল। বাস্তবে এটি বিএনপির কাছে অবাস্তব দাবি, কিন্তু এর মাধ্যমে শরিকরা তাদের গুরুত্ব ও অংশীদারিত্বের বার্তা দিতে চায়। বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে শরিকদের জন্য সর্বোচ্চ 30টি আসন ছাড়া সম্ভব নয় এবং এই সংখ্যা নির্ধারণ হবে মাঠের সম্ভাবনা এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। নতুন প্রজন্ম ভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির উত্থান এই নির্বাচনে বিএনপির জোট সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র। তারা নিজেদের তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু একই সঙ্গে বিএনপির সঙ্গে কৌশলগত সমঝোতাও রাখছেন। বিএনপির অভ্যন্তরীণ পরিকল্পনা অনুযায়ী এনসিপির জন্য 8 থেকে 10টি আসন বরাদ্দ হতে পারে। তাদের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন নাহিদ ইসলাম ঢাকা 11, আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18, তাসনিম জারা ঢাকা 9, সারওয়ার তুষার নরসিংদী 2, হান্নান মাসুদ নোয়াখালী 6 এবং আদিবুল ইসলাম আদিব ঢাকা 14। এনসিপি যদি আনুষ্ঠানিকভাবে বিএনপি জোটে যোগ দেয় তাহলে এটি 20 দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের বাইরে নতুন এক নাগরিক বলয় হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এই বলয় তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীর ভোটে প্রভাব ফেলতে পারে, যা বিএনপির জন্য একটি ইতিবাচক দিক। তবে সমালোচকরা বলছেন এনসিপির সাংগঠনিক কাঠামো এখনও খুবই সীমিত এবং তাদের নির্বাচনী সাফল্য নির্ভর করবে বিএনপির সহায়তার উপর। ইতিহাসের দিক থেকে দেখা যায় বিএনপি অতীতে শরিকদের আসন দিয়েছে উদারভাবে। 2008 সালের নির্বাচনে জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছিল 39টি আসন, আর 2018 সালে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটকে মোট 39টি আসন ছাড়া হয়েছিল, যার মধ্যে জামায়াত পেয়েছিল 22টি। কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক দূরত্বে গেছে, কারণ আন্তর্জাতিক মহলে জামায়াতের অবস্থান বিতর্কিত এবং বিএনপি এখন নিজেদের মধ্যপন্থী জাতীয়তাবাদী শক্তি হিসেবে তুলে ধরতে চায়। ফলে এবারের নির্বাচনে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি থেকে কিছুটা সরে এসে নাগরিক ও প্রজন্ম ভিত্তিক দলগুলোর সঙ্গে ঐক্য করতে চাইছে। এটি এক অর্থে বিএনপির জন্য রাজনৈতিক ইমেজ রিব্র্যান্ডিং এর প্রচেষ্টা। গণতন্ত্র মঞ্চের নেতারাও বিএনপির সঙ্গে আলোচনায় সক্রিয় রয়েছেন। তারা চায় আন্দোলনে যেমন ঐক্য ছিল নির্বাচনে তেমনি কিছু আসনে প্রতীকী ঐক্য দেখা যাক, কিন্তু আরপিওর প্রতীক সংক্রান্ত বাধা এবং বাস্তব সমন্বয়ের অভাবে তা সহজ হচ্ছে না। বিএনপি মনে করছে গণতন্ত্র মঞ্চের অনেক দলের মাঠ পর্যায়ে ভোট আনার ক্ষমতা সীমিত, তাই তাদের জন্য অনেক আসন ছাড়া কৌশলগতভাবে লাভজনক নয়। তবে বিএনপি চাইছে এই দলগুলো অন্তত নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলুক। এই দ্বৈত অবস্থান বিএনপির কৌশলের অংশ, কারণ দলটি জানে এই নির্বাচনের পরও রাজনৈতিক লড়াই চলবে এবং সেই লড়াইয়ে শরিকদের প্রয়োজন হবে। বিএনপি এখন একদিকে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে আন্দোলনের ঐক্য ধরে রাখছে। এজন্যই দলটি 63টি আসনের সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে, যাতে শেষ মুহূর্তে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা যায়। এটি একদিকে রাজনৈতিক নমনীয়তা, অন্যদিকে কৌশলগত অনিশ্চয়তা। বিএনপির শীর্ষ পর্যায়ে অনেকেই মনে করছেন শরিকদের অংশগ্রহণের মূল লক্ষ্য আসন জয় নয়, বরং নির্বাচনের বৈধতা ও রাজনৈতিক বার্তা পৌঁছানো। এইভাবে বিএনপি চায় একটি সমষ্টিগত প্রতিরোধ ও বিকল্প জোট উপস্থাপন করতে, যা সরকার বিরোধী ভোটকে একত্রিত করবে। তবে এর বাস্তব ফলাফল নির্ভর করবে সমন্বয়, প্রচারণা এবং ভোটারদের মনোভাবের ওপর। বিএনপি এই মুহূর্তে ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে এটি পুরনো শরিক জামায়াত ও 20 দলীয় জোট থেকে ধীরে ধীরে সরে আসছে, অন্যদিকে নতুন যুগের নাগরিক রাজনীতিকে আঁকড়ে ধরছে। এনসিপি, নাগরিক ঐক্য, গণসংহতি, গণ অধিকার পরিষদ এই দলগুলো তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করছে। বিএনপি যদি তাদের সঙ্গে সফলভাবে মেলবন্ধন ঘটাতে পারে তবে এটি হতে পারে নতুন এক রাজনৈতিক ধারা, যেখানে আন্দোলন ও নির্বাচন একসঙ্গে চলবে। কিন্তু সমন্বয় ব্যর্থ হলে বিএনপির জোট রাজনীতি আবারও বিভাজনের মুখে পড়তে পারে। সুতরাং 63 আসনের সমীকরণ কেবল একটি সংখ্যাগত সিদ্ধান্ত নয়, এটি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার প্রতীক। এই 63 আসনের মধ্যেই লুকিয়ে আছে দলটির কৌশল, আশঙ্কা, সম্ভাবনা এবং বাস্তবতার কঠিন সমীকরণ। একদিকে শরিকদের মর্যাদা এবং ঐক্য রক্ষার প্রয়োজন, অন্যদিকে নিজেদের সাংগঠনিক শক্তি ধরে রাখার বাধ্যবাধকতা।
এই দুই বিপরীত ধারাকে সামঞ্জস্যে আনাই এখন বিএনপির মূল রাজনৈতিক পরীক্ষা। ইতিহাস বলছে বাংলাদেশের জোট রাজনীতি সবসময় সংখ্যার চেয়ে প্রভাবের খেলা। বিএনপি যদি এই খেলা ভারসাম্যের সঙ্গে খেলতে পারে তাহলে ৬৩ আসনের এই সমীকরণ হতে পারে তাদের জন্য নতুন সূচনা। অন্যথায় এটি পরিণত হতে পারে আরেকটি বিভক্ত জোট রাজনীতির গল্পে। তাই বলা যায় এই নির্বাচনের ৬৩ খালি আসন আসলে শুধুমাত্র প্রার্থীপদ নয়, বরং বিএনপির রাজনৈতিক দর্শনের এক প্রতীকী প্রতিফলন, যেখানে অতীতের অভিজ্ঞতা, বর্তমানের কৌশল এবং ভবিষ্যতের রাজনীতির রূপরেখা একসঙ্গে মিলেমিশে আছে এক অনিশ্চিত কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।